ফটোগ্রাফার ছবি তুলে তখন সে কিন্তু ট্রাই করে একটা জিনিসকে ফোকাস করার, কি বলেন তো 2-3 সেকেন্ড আসলে ওয়েট করে, হোল্ড করে, যে সে যে ছবিটা তুলতে চায় সেই ছবিটাকে সে কিভাবে উপস্থাপন করতে চায়, যেটাকে হচ্ছে আমরা কম্পোজিশন বলতেছি। দেন সে তার চোখ, তার ক্যামেরা, যখন সে ক্যামেরাতে ছবিটা তুলতেছে তখন কিন্তু একটা সিস্টেম আছে, যেমন তার ভিতরে লেন্স আছে, অ্যাপারচার আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে আমরা বিষয়গুলো সাধারণত দেখে থাকি, ওই ছবিটাকে দেখা। সো সেম ওয়ে আমি যখন আপনাদের যে মডেলটার ছবি প্রোভাইড করলাম, আমি যখন সেই ছবিটা দেখতেছিলাম তখন কিন্তু আমি সেম ব্যাপারটি চিন্তা করছি। সো এটা হইতেছে মেইন কম্পোজিশন। ক্লিয়ার? কেউ কোনো প্রশ্ন করবে না যখন আমি আপনাদের সাথে কোনো টপিক নিয়ে ডিসকাশন করবো, সবার ডিস্টার্ব হয়, কোশ্চেন করার জন্য আলাদা সময় দেওয়া হবে। আচ্ছা, তো এই কম্পোজিশনের জন্য আপনাকে সবার আগে যেটা মাথায় রাখতে হবে, এটা যদি আপনার একটা স্পেস হয়, এই স্পেসে যেন ব্যাকগ্রাউন্ডের জায়গাটা অ্যাটলিস্ট আপনার খালি থাকে, এই যেরকম এই ব্যাকগ্রাউন্ডের স্পেসটা যেন খালি থাকে। ক্লিয়ার? দেখেন খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আর আপনি যেন মাঝখানে জিনিসটাকে আঁকান, যাই আঁকেন না কেন। ঠিক আছে? তো আমরা কি শিখলাম, কি জানলাম, যে আমরা পেজের এই ব্যাকগ্রাউন্ডের মিনিমাম 2 আঙ্গুল, মানে এটা মনে করেন যে আমাদের পেজ, আমরা পেজের উপর থেকে 2 আঙ্গুল বা 3 আঙ্গুল, নিচ থেকে 3 আঙ্গুল বা 2 আঙ্গুল, সাইড থেকে 2 আঙ্গুল, এরকম আমরা খালি রাখবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই যে আমি দাগ দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। সবাই খেয়াল করেন, যখন আপনি ব্যাকগ্রাউন্ডে এরকম স্পেস খালি রাখতেছেন তখন কিন্তু আপনার এক্সামিনার বুঝলো যে আসলে কম্পোজিশনাল সেন্স ভালো। এবার সেকেন্ড ব্যাপারটা নিয়ে আমরা কথা বলতে বলি, কম্পোজিশনের সেকেন্ড ব্যাপার। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুকে সাজানো। এখন আপনার ছবি আছে বা আপনার রেফারেন্স কোনো মডেল বসায় দেওয়া আছে, কিন্তু আপনি তো জানবেন না বা আপনি তো জানেন না যে পেপারে কিভাবে সাজাবেন। এই জন্য আমরা যে একটা টেকনিক ইউজ করি, আমাদের পেজের যে কোনো একটা কর্নারের সাইডে এইভাবে ওই টোটাল ফিগারটাকে সাজানোর চেষ্টা করি, বা এভাবে ছোট্ট করে বক্স করে মার্ক করে নেই। ঠিক আছে? দেখেন আমি যেভাবে করতেছি, অ্যাকর্ডিং টু আওয়ার দিস ফিগার, এরকম। তো এইভাবে যখন আমি মার্কটা করতেছি, মানে কি দাঁড়াচ্ছে, যে আমি বুঝতেছি যে আমার ফিগারটা আসলে ওভারঅল কেমন যাবে বা কেমন হবে। সো দেখেন, এটা আমি যখন সেট করলাম তখনও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের কোনো স্পেস খালি আছে। খেয়াল করছেন? স্পেস খালি আছে। যখন আপনি কোনো কম্পোজিশন বা কিছু সাজাবেন তখন কিন্তু আপনাকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এই ব্যাপার সম্পর্কে একটু বলি। এই যে স্পেস আছে এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9টা বক্স আছে, এই 9টা বক্সের যে স্পেসটা আছে, এই স্পেসটাকে কিন্তু আপনার রুলস অফ থার্ডও বলা হয়ে থাকে। ইউ নো অ্যাবাউট ইট? আই গেস ইউ নো অ্যাবাউট ইট। তো আপনি যদি পরীক্ষার হলে কিছু না বুঝেন অ্যাটলিস্ট, তাও কম্পোজিশনে যদি মনে হয় যে আরে আমি তো এই ফিগারের কম্পোজিশন পারবো না, তো মাথা নষ্ট ড্রয়িং দিচ্ছে, তাহলে আপনি কি করবেন জানেন? খুব সহজে এই যে আপনার টোটাল পেজ আছে, এই পেজে এরকম 9টা বক্স দিবেন। ফার্স্টে তো আমরা 2 আঙ্গুল ফাঁকা রাখলাম, তাই না? বাম সাইডে, ডান সাইডে, উপরে, নিচে 3 আঙ্গুল। আপনি জাস্ট সিম্পলি এখানে এরকম 9টা বক্স দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমি কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে এরকম গাঢ় করে দাগ দিচ্ছি, বাট আপনি কিন্তু এরকম প্রথমে গাঢ় করে দাগ দিবেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে যখন হচ্ছে আপনি এরকম 9টা বক্সে দাগ দিচ্ছেন তখন কিন্তু আপনি আইডিয়া পেয়ে গেলেন যে আমার এইটুক এরিয়ায় কি হবে, এইটুক এরিয়ায় কি হবে, এই এরিয়ায় কি হবে, দিস এরিয়া, দিস এন্ড দিস এন্ড দ্য হোল এরিয়াস, দ্য টোটাল 9 বক্সেস আসবে। ঠিক আছে? তো কম্পোজিশনে হচ্ছে এই একটা প্রসেস, বুঝছেন? এই দুটো মিলে আরেকটা প্রসেস, এটা ফার্স্ট প্রসেস। যার জন্য যেটা ইফেক্টিভ হয় বা ইজি হয়, কি বলে, একটা প্রপার ক্যামেরাওয়ালা ফোন আছে, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন বাসায়। এবার কম্পোজিশনের যে থার্ড ভিউটা আছে ওটা আমি কথাবার্তা বলি, কি বলুন তো, রুলস অফ থার্ড। এটা বেসিক। আর তারপর হচ্ছে আমরা থার্ড এর বিষয়টা কথা বলবো, এটা হচ্ছে পজিশন। হুম, সাইড টিআইএম পজিশন। হোয়াট ইজ পজিশন? পজিশনটা হচ্ছে যে দুটো মোড হয়, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তুমি কি বলতো? ল্যান্ডস্কেপ। ঠিক আছে? তো এই যে পোর্ট্রেটের এই যে ল্যান্ডস্কেপটা আছে, এটা আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার ফিগারটা কিভাবে সাজাইতে চান। পোর্ট্রেট পজিশনটা কি? আপনি যখন
ভার্টিক্যাল অ্যাঙ্গেলে এই যে এরকম ভার্টিক্যালি যখন কোনো কিছু সাজাচ্ছেন, ঠিক আছে, এই মনে করেন যে আমি একটা ফিগার এখানে আঁকালাম, ভার্টিক্যালি যেটা সাজাচ্ছেন, ভার্টিক্যাল। আর ল্যান্ডস্কেপটা কি এই হচ্ছে হরাইজন্টাল। ওকে, আচ্ছা এখানে টি হবে, এ হবে না। আচ্ছা, তো বুঝতে পারছেন সবাই? তাহলে আমরা কি শিখলাম, আমরা রিপিট করি। এটা ছিল এর আগে রুলস অফ থার্ড, এরপর হচ্ছে পজিশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। তো এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল পজিশন, এটা হচ্ছে আমাদের ল্যান্ডস্কেপ পজিশন। ওকে, তো এবার আমি আপনাদের সাথে আরেকটু কথাবার্তা বলি। বলেন তো, আমরা আজকে যে মডেলের ছবিটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমরা কিভাবে আঁকাবো? এটা কি আমরা ল্যান্ডস্কেপে আঁকাবো নাকি পোর্ট্রেটে আঁকাবো? কেউ কি বলতে পারেন? এই আমাদের পেজ, পোর্ট্রেট। এক্স্যাক্টলি পোর্ট্রেট, সাবাস। তো ল্যান্ডস্কেপ যদি হয় এটা হচ্ছে এরকম হবে। আচ্ছা, এবার আমি আপনাদের একটা ছোট একটা বিষয় বলি। ল্যান্ডস্কেপে আগাইতে চান, হুম, আপনি যখন কোনো ছবিকে ল্যান্ডস্কেপে আঁকাবেন তখন কিন্তু অনেক সাবজেক্ট সম্বন্ধিত ব্যাপার নিয়ে আঁকাবেন। মনে করেন যেটা হচ্ছে আমার স্পেস, আপনি যদি কোনো কিছু ল্যান্ডস্কেপে আঁকাইতে চান, এখানে অনেক বিষয়ের অ্যাড হওয়া দরকার। তো এই জন্য আমরা এখানে অনেক ইনফরমেশন বা অনেক জিনিসপত্র ইনপুট হিসেবে রাখি, ঠিক আছে? জাস্ট ট্রাই টু ফোকাস অন ইট। আমাদের 4টা সাবজেক্ট, 1 2 3 4, ঠিক আছে? 1 2 3 and 4, এই 4টা সাবজেক্ট। তো যখন আমরা কোনো কিছু আঁকাচ্ছি তখন কিন্তু আমাদের এভাবে হিসাব করে বুঝতে হবে। যখন আমরা পোর্ট্রেট পজিশনে আঁকাচ্ছি তখন কি হচ্ছে বলুন তো, আমরা একটা সাবজেক্ট কভার করতেছি এর ভিতরে, একটা সাবজেক্ট, ঠিক আছে? দেন ওই একটা সাবজেক্টকে সুসজ্জিত রাখতে বা কম্পাইল করতে যেটা ইউজ করছি সেটা হচ্ছে এই কি কম্পোজিশন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো এই হইতেছে ওভারঅল ব্যাপার। সবাই কি বুঝতে পারছেন? পার্সপেক্টিভ মানে হইতেছে যে কোনো কিছু দৃষ্টিকোণ, মানে আপনি যখন কোনো কিছু ছোট থেকে বড় হিসেবে দেখতেছেন, ঠিক আছে? মনে করেন যে এই যে ফিগারটা আছে, হ্যাঁ, এই ফিগারটা আপনি মানে এরকমই তো একটা প্রিন্ট আউট ছবি পাবেন মেইন এক্সামে। তো আপনি কিভাবে বুঝবেন যে এই ফিগারের কোন অংশে পার্সপেক্টিভের ব্যাপারটা কাজ করতেছে? আপনি জাস্ট খেয়াল করবেন, দেখেন এই ফিগারের যে সরি এই ফিগারের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেটা হচ্ছে ছড়ানো থাকবে, হয় দাঁড়ানো বা বসা। কিভাবে বুঝবেন যে এই ফিগারের পার্সপেক্টিভ বা এই ফিগারের অঙ্গ প্রত্যঙ্গ ছড়ানো? তাহলে লেটস টক অ্যাবাউট দিস ফিগার। ওকে, দেখেন এই যে পায়ের শেপটা আছে, দেখছেন? এই পায়ের শেপটা, আবার দেখেন এই পায়ের শেপটা, এই দুটা কিন্তু দুই মুডে আছে, দুটা ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেল আছে, তাই না? এরকম বলেন তো, যদি আমরা একটা অ্যানালাইসিস করি এখানে, হাউ ইট এক্স্যাক্টলি ইট লুকস লাইক। তো যদি এটা অ্যানালাইসিস করি, wait a second, দেখেন আমি যদি সেটা অ্যানালাইসিস করি তাহলে কেমন হয় এক্স্যাক্টলি? এটা হচ্ছে ছড়ানো। তো আমাদের ফিগারটা হচ্ছে প্রথমে এরকম ছিল, পরে কিন্তু এটা এই আমরা কি আঁকলাম, স্কেলেটন এইভাবে হয়ে এইভাবে আসছে, তাই না? And then এইভাবে হয়ে এইভাবে আসছে, খেয়াল করেন এরকম কিনা। দেন একটা পা এরকম চলে গেছে, আরেকটা হাতের শেপটা এরকম চলে গেছে, বুঝছেন সবাই? দেখেন এটা কিন্তু এরকমই আছে, এই যে দেখেন। আমি জাস্ট এটা রেফারেন্সের জন্য দেখাইছি, ঠিক আছে? আপনারা কিন্তু এটা এবার পেঁচাই যায় না, এটা কিন্তু জাস্ট রেফারেন্সের জন্য দেখাইছি। তো আমাদের এখানে যেটা বুঝতে হবে যে হোয়াট ইজ এক্স্যাক্টলি দ্য পার্সপেক্টিভ উইল বি গোয়িং থ্রু। দেখেন, তো এই যে পাটা আছে, এই পাটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ লাইন। কারণ কি এই পায়ের যে মুভমেন্টটা আছে এটা কিন্তু ছোট থেকে বড় হচ্ছে, ছোট থেকে বড়। বাংলা আমার ভালো লেখা আসে না, বাংলা ছোট থেকে বড় ক্লোজলি দেখেন, ঠিক আছে? তো এই পাটা ছোট থেকে বড়, সবাই মেসেঞ্জারের ছবিটার দিকে খেয়াল করেন। দেন এই যে পাটা আছে এটা কিন্তু এই অংশটা ছোট দেখা যাচ্ছে, খেয়াল করেন। এই যে এই ফ্রন্ট পার্ট দেখেন এটা ছোট দেখা যাচ্ছে না? লুক এট দিস পার্ট, এটা কিন্তু ছোট দেখা যাচ্ছে, তাই না? আর এই হাঁটু থেকে শুরু করে এই যে পাটা আছে কিন্তু বড় দেখা যাচ্ছে। তো এই যে ছোট বড় সাজানোর যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে মূলত আমি পার্সপেক্টিভ লাইন হিসেবে কল্পনা করবো বা দেখার বোঝার চেষ্টা করবো। মার্ক করে দিলাম, এই ছোট পার্ট, এটা ছোট পার্ট।
দেন এটাও ছোট পার্ট। বুঝতে পারছেন? তো যখন পরীক্ষার হলে আপনি প্রশ্ন পাবেন, আপনি এই পার্সপেক্টিভের ব্যাপারে অ্যানালাইসিস করবেন। তো পার্সপেক্টিভটা হচ্ছে মূলত কোনো কিছুর দৃষ্টিকোণ। কি বলে বলেন তো? কোনো কিছুর দৃষ্টিকোণ, দেখার ভঙ্গি। ঠিক আছে? তো আপনি যাই আঁকেন না কেন, এই পার্সপেক্টিভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি এটা না ধরতে পারেন মেইন এক্সামে, তাহলে হবে জানেন কি, আপনার হাত পা ছোট বড় হয়ে যাবে। দেখবেন কি, আমাদের আমাদের যে গ্রুপটা আছে, ফেসবুক যে কমিউনিটিটা আছে, ওইখানে দেখবেন অনেক স্টুডেন্টরা আছে, তারা একে একে ছবি পোস্ট করতেছে। তাদের কিন্তু হয় মাথার সাইজ ছোট হয়, মাথা ছোট হয়, নাহলে পায়ের সাইজ বড় হয়ে যায়, তারপর কি হয়, এলিয়েনের মতো দেখা যায় ফিগার গুলোকে, এলিয়েন মনে হয়, তাই না? তারপর হচ্ছে রিয়েল লাইফের সাথে মিল পাওয়া যায় না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কেন হয়, বা এটা হওয়ার কারণটা কি, তাই না? আপনি তো এর আগে কখনো ড্রয়িং করেননি বা পেন্সিল ধরেননি, তো হাউ উড দ্যাট ইভেন বি পসিবল? এটা কেন হয় এক্স্যাক্টলি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? আপনি যদি এরকম সিচুয়েশন ফেস করেন, এর মানে হইতেছে যে আপনার ফিগারের অ্যাকুরেসি আসতেছে না। এটা আমি জাস্ট ঝটপট কেটে দিলাম। আপনাকে এই জায়গাটায় বেশি করে ইমপ্রুভ করে কাজ করতে হবে। আপনি দেখবেন, আমি আপনাদের দুইটা তিনটা এক্সাম নিচ্ছি গ্রুপে, এক্সামে কিন্তু আমি ম্যাক্সিমাম কমনলি কিছু কথা বলতেছি, হয় পার্সপেক্টিভে ঝামেলা, মানে এখানেই আসে, হয় আপনাদের পার্সপেক্টিভে ঝামেলা, হ্যাঁ, হয় কম্পোজিশনে ঝামেলা, বা হয় আপনার অবজারভেশন ঠিক নেই। দেখবেন আমি ম্যাক্সিমাম এই সময় এই তিনটা কথা বলি। ঠিক আছে? এটা কেন বলি? এটা বলার কারণটা হইতেছে যে আপনি যখন, সরি, যে এগুলো কিন্তু করা যাবে না। আপনাদের ভিতরে 75% স্টুডেন্টরা জানেন এইসব ধরনের চান্স পায় না ঢাকা ইউনিভার্সিটিতে। বুঝতে পারছেন? ডোন্ট ডু ইট। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে আপনারও হয় বিগিনার, জীবনে পেন্সিল ধরেননি, হ্যাঁ, তো কিভাবে তারা ভালো করবেন, ভালো করতে পারেন, তো এগুলো ঠিক করার একটা প্রসেস আছে। প্রসেসটা জানেন কি? লেটস টক অ্যাবাউট দিস। এই মনে করেন যে আপনার একটা ড্রয়িং, এই ড্রয়িংটা তো আমার ট্যাবে আছে। আপনি যেটা করবেন, এটা একটা ফটোকপি প্রিন্ট করবেন এরকম A4 সাইজ পেপারে। আপনাদের এক্সামে যে কোশ্চেনটা হবে না, এরকম A4 সাইজ পেপার হবে, এই দেখেন এটা হচ্ছে A4 সাইজ পেপার। তো এই পেপারের অর্ধেক অংশ এইখানে আপনাদের মেইন কোশ্চেন থাকবে, মানে এই ছবিটা থাকবে, দেখেন জাস্ট ট্রাই টু কল্পনা করেন যে দিস ইজ ইউর এক্সাম পেপার। ঠিক আছে? দেখা যাচ্ছে না? দেখেন এক্সাম পেপার কোশ্চেন, হ্যাঁ। আর আমি যদি এটাকে আরেকটু হাইলাইট করে দিই, এটা যদি মার্ক করে দিই, তাহলে কিন্তু, সবাই প্লিজ মিউট ইউর সাউন্ড। দেখেন আমি যদি জায়গাগুলো একটু মার্ক করে দিই, ঠিক আছে? আমি যদি জায়গাগুলোকে একটু মার্ক করি, এই দেখেন এই হচ্ছে আমাদের ফিগার। ঠিক আছে? মনে করেন এটা ফটোকপি প্রিন্ট করছেন। আচ্ছা, তো এভাবে হচ্ছে মনে করেন আপনার এক্সামের একটা সাইডে হচ্ছে পেপারের কোশ্চেন থাকবে, ঠিক আছে? আর একটা সাইডে ব্লা 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 লেখা থাকবে, এই বালসাল যা আছে লেখা থাকবে, এই যা আছে এই জায়গায় অনেক ইনফরমেশন লেখা থাকবে। জাস্ট দিস ইজ জাস্ট গুগল টেমপ্লেট। ঠিক আছে? মনে করেন যে গুগলের কোনো ইয়ে পপ আপ হচ্ছে এখানে, এই কোশ্চেন, সরি এই কোশ্চেন, এই মডেলের ছবি, এই হিসাবে আপনাকে ওভারঅল ফিগারটাকে আগাইতে হবে পেপারে। ক্লিয়ার? তো আপনি যেটা করবেন, আপনারা যারা একেবারে বিগিনার লেভেলে আছেন, একদম দুধপাত, তারা যেটা করবেন, এটাকে প্রিন্ট আউট করবেন। ঠিক আছে? আপনি চাইলে এক পেজে পাশাপাশি এরকম ভাবে দুইটা প্রিন্ট আউট করতে পারেন, বা এরকম এক পাশ, এরকম এক পাশ প্রিন্ট আউট করতে পারেন। ফটোকপি করলেই হবে, নো নিড টু ড্র রিয়েল কালার, কালার মানে কালার আর কি, ফটোগ্রাফি ইউ ডোন্ট নিড ইট। ওকে, দেন এটার উপর আপনি হাত ঘুরাবেন। দেখেন আমি আপনাকে এটাও দেখা দিচ্ছি, এভাবে হাত ঘুরাবেন। ঠিক আছে? যেগুলো যেগুলো লাইন আপনি দেখতে পাচ্ছেন, সেগুলো লাইন আপনি জাস্ট নর্মালি এভাবে হাত ঘুরাবেন। হ্যাঁ,
দেন আরেকটা সাইডে হচ্ছে যে আমি যেরকম বক্সের শেপ দেখাচ্ছি এরকম বক্সের শেপ দেবেন। দেখেন এই সার্কেল এরকম বিভিন্ন ধরনের শেপে আপনি কিন্তু টোটাল ফিগারটাকে উপস্থাপন করার চেষ্টা করবেন। ওকে, যখন আপনি এটা করতেছেন আপনার কিন্তু একটা ধারণা চেঞ্জ হচ্ছে টোটাল ফিগারে, যে এটা আসলে এরকম হয় বা এটার গঠনটা এরকম। and when you are quite good enough to practice, you are trying to practice the whole thing accurately, তখন আপনার একটা আইডিয়া চলে আসবে, তখন আপনি না দেখে আগাইতে পারবেন। হ্যাঁ, যে এ হচ্ছে আমার সার্কেল মাথা, এ হচ্ছে আমাদের ওভারঅল অবস্থা, দেন এটা হচ্ছে আমাদের ফিগারের ওভারঅল শেপ বা আমরা যাই বললেন এরকম। এটা হচ্ছে আমাদের সাইড বাই সাইড প্র্যাকটিস। তো এটা করতে পারেন, এক সাইডে এ4 সাইজ পেপারে প্রিন্ট আউট করে এটা হাত ঘুরাইলেন, দেন পাশাপাশি নিজের একটা বক্সে বানালেন। বুঝতে পারছেন, এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট টেকনিক। আর এইভাবে আপনি কিন্তু পার্সপেক্টিভ লাইনও খুব ক্লিয়ার করতে পারবেন যে কোনটা হচ্ছে আপনার সব থেকে কাছের বা দূরের। যেমন এটা হচ্ছে সব থেকে কাছের, কাছের জিনিস কি হবে, বড় হবে। হ্যাঁ, পার্সপেক্টিভের সহজ একটা রুলস বোঝার চেষ্টা করেন। আপনি সব থেকে কাছে যে জিনিসটা আঁকাবেন, কাছে যেটা আঁকাবেন মানে আপনার ধারে কাছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সব থেকে বড় হবে, আর আপনার থেকে দূরে যেটা আছে সেটা সব থেকে ছোট হবে। দেখেন যখন আমি মডেলের ছবিটা তুলি তখন এই মডেলের এই যে পাটা আছে না, এই পাটা কিন্তু দূরে ছিল, যার কারণে এটা কিন্তু ছোট দেখা যাচ্ছে। দেখেন পায়ের রেশিও সাইজ কিন্তু বড় দেখা যাচ্ছে। সেম এইটা। তো আই হোপ যে আপনারা পার্সপেক্টিভ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাইলেন। ফিগার প্রপোর্শন নিয়ে, ঠিক আছে, 3 মিনিট টাইম দিতে হবে। তো এই ফিগারের ওভারঅল গঠনটা আসলে কেমন আছে, ফেস, শোল্ডার, চেস্ট, তারপর হইতেছে এই হাত পায়ের অবস্থা, ঠিক আছে, এই সবকিছু কেমন আছে এটা আমি বুঝে যখন গেলাম তখন আমি যেভাবে উপস্থাপন করতেছি যেন এটা রিয়েল লাইফের সাথে মিলে, সেই জিনিসটা আমাকে উপস্থাপন করার জন্য যে প্রসেস যেতে হবে সেটা হচ্ছে আমার প্রপোর্শন। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে 7.5 মাথার হিসাব আর 5 মাথার হিসাবটা বুঝে না, অনেক কমপ্লিকেট করে ফেলে। কিভাবে আঁকাবো ভাই, আমি তো ধরতে পারছি না। তো খুব সিম্পল, দেখেন এই যে মাথাটা আছে, হ্যাঁ, এই যে মাথাটা আপনি রাউন্ড শেপে যে মাথাটা দেখতে পাচ্ছেন, এই মাথাকে যখন আপনি এই টোটাল ফিগারের সাথে মিলাবেন, এই দেখেন এই যে আমার লিডের টপ পার্ট, আর এটা হচ্ছে আমাদের, আরে শালা কালি লেগে গেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টপ পার্ট লিডের, আর এটা হচ্ছে আমাদের বটম পার্ট, যাই হোক সমস্যা নেই। তো এই টপ পার্ট থেকে আমি আমার ফিগারের মাথাটাকে ধরবো। দেখেন সবাই খেয়াল করেন মনোযোগ দিয়ে, আমি মাথাটাকে ধরবো, ধরা এইভাবে হচ্ছে দাগ দেবো, 1 2 3 4 এরকম ভাবে যাবো। তাহলে হচ্ছে আবার 5.5 মিটার একটা হিসাব পেয়ে যাবো। ঠিক আছে, আপনার এই টপ থেকে শুরু করে এই অবধি পর্যন্ত হচ্ছে এই 5.5 মিটার হিসাবটা করতে হবে। আমি ম্যানুয়ালি দেখাবো, যার কারণে আমি এখানে তাগাদাগি করতেছি না। ঠিক আছে, বাট আই হোপ যে আপনারা এটা বুঝতে পারছেন একটু হইলেও। তো এইভাবে হচ্ছে আপনি এই মাথা হিসাবটা করবেন, তাহলে হচ্ছে আপনি একটা প্রপার ধারণা বা আইডিয়া পাবেন। ক্লিয়ার? এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 গেল। আচ্ছা, প্রপোর্শনের জন্য তো যেটা বলতেছিলাম যে হোয়াট ইজ প্রপোর্শন। প্রপোর্শনটা হচ্ছে যে কোনো কিছুর কোনো সাইজ, কোনো অবজেক্টের বা সাবজেক্টের সাইজ, সাবজেক্টের সাইজ। তো সাবজেক্ট বলতে হচ্ছে এটা আমাদের সাবজেক্ট। আপনাকে যদি বলে এক্সামে কি কোশ্চেন আসলে, আমার সাবজেক্ট এটা ছিল, টপিক এটা ছিল বসা ফিগার। তো বসা ফিগারের 5.5 আর দাঁড়ানোতে 7.5 থেকে 8, এটা আপনি হিসাবে অনুযায়ী আর কি নিতে পারেন। দাঁড়ানো আর এটা হচ্ছে বসা। ক্লিয়ার? যেটা বলতেছিলাম যে আপনি যখন এটা হিসাব করলেন তখন তো আপনার একটা আইডিয়া অলরেডি ধারণা চলে আসলো। তো এর সাথে আরেকটা জিনিস যেটা অ্যাড হয়ে যায় সেটা হচ্ছে রেশিও বা অনুপাত। তো এটা একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হইতেছে যে যখন আপনি রেশিও হিসাবটা করতেছেন তখন আপনার পায়ের শেপের সাথে পায়ের মিল, পায়ের সেম রাখা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে সেম সেম হবে, সমান সমান হবে। তো দিস আর দ্য ইম্পর্টেন্ট থিং। কিন্তু সবটার সাথে সব না, মনে করেন যে আপনার পার্সপেক্টিভের কারণে আমরা যে এর আগে দেখলাম যে এই যেমন দেখেন এই পাটা ছোট আছে আবার এই পাটা ছোট আছে, তো এটা কিন্তু আমাদের প্রপোর্শনে রেশিওতে মিলবে না। সো ওই জায়গাগুলো আপনাকে একটু ফোকাস করে আগাইতে হবে বা চেষ্টা করতে উপস্থাপন করা। আবার দেখেন যে এই যে হাতটা আছে, এই হাতটা কিন্তু হারাই গেছে, মানে অর্ধেকটা কিন্তু দেখা যাচ্ছে না, আবার ঠিক এর এই অংশে দেখা যাচ্ছে। সো
এটা যে পেছনে আছে, এই পার্টটা যে সামনে আছে, এটা কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে লাইনের মাধ্যমে। হুম, এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। কিন্তু আবার দেখেন এই যে সাইজটা আছে, খেয়াল করেন সবাই, এই যে সাইজটা আছে এখানে, এই সাইজটা আপনি দেখতেছেন, এই সাইজটা আর এই সাইজটা এটা কিন্তু অলমোস্ট সেম। তো যখন আপনি পেন্সিল দিয়ে দাগটা দিবেন বা আপনার পেজে যখন আপনি আঁকানোর চেষ্টা করবেন, তখন কি করবেন বলুন তো, এই সাইজটা আর এই সাইজটাকে অ্যাকুরেট রাখা লাগে। দেখছেন আমার ইয়েও, দেখছেন এটা দেখেন হাইলাইট হয়ে গেছে অলরেডি, দেখছেন গ্রাফিক্সে হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে। তো এই জায়গাটাকে দেখেন অলরেডি কি সুন্দরভাবে ব্লিঙ্ক করতেছে, দেখছেন। তো এইভাবে সেম টু সেম হিসাবে মাপ নিয়ে আপনি উপস্থাপন করতে হবে, ঠিক আছে। তো সেম টু সেম আমরা যদি পায়ের শেপটা দেখি, সরি, এই আমাদের পায়ের শেপটা আছে, এই আমাদের পায়ের শেপটা আছে, এই পায়ের শেপ দেখছেন এটাও ব্লিঙ্ক করতেছে, ব্লিঙ্ক করতেছে। আচ্ছা, সেম ওয়ে আমাদের এই যে পায়ের শেপটা আছে, এটা যেন সেম হয়। তো আপনি যখন কোনো ছবি আঁকাবেন তখন কিন্তু এগুলোকে মেনটেনেন্স করার চেষ্টা করবেন, কারণ একটা জাস্ট এক পলকে দেখেই বোঝা যাবে যে আসলে আপনার ছবিটা কেমন হয়েছে, বা আপনার ওই সাইজগুলো ছোট বড় লাগতেছে কিনা, এক্সামিনে কিন্তু এক চান্সে বুঝে যাবে। তো এরকম ছোট বড় অনেক ব্যাপার থাকে যেটাকে প্রফেশনাল মেনটেন করার জন্য আপনার উপস্থাপন করাটা খুব জরুরি। সেম ওয়ে এটাকে আমরা রেশিও হিসেবে দেখি। তারপর দেখেন এখানে আমরা যে পায়ের ডিটেলস দেখতে পাচ্ছি, বুঝছেন, এই পা তাদের এই পায়ের অংশ দেখছেন, এখানে কিন্তু আমাদের পার্সপেক্টিভটা আসছে, দেখেন এই অংশটা কিন্তু পার্সপেক্টিভের কারণে বড় দেখা যাচ্ছে, আবার এই অংশ কিন্তু ছোট দেখা যাচ্ছে। তো আমরা যখন টোটাল ড্রয়িংটাকে আঁকাবো আমাদের কিন্তু ওই ব্যাপারটাকে উপস্থাপন করতে হবে। দেখেন সেম টু সেম শোল্ডারের যে শেপটা আছে, এই শোল্ডারের শেপ, এই যে আমাদের মাথাটা আছে, খেয়াল করুন সবাই, এই যে সাইজটা আছে, এই সাইজ বরাবর কিন্তু আমাদের শোল্ডারের শেপটা আসবে, বুঝছেন। আমি কিন্তু অ্যাকিউরেট যে মাপটা আছে তার একটা ওভারঅল ধারণা আপনাদের দিয়ে দিলাম। তো এটা হচ্ছে খুব বেসিক নলেজ, আপনারা যখন ছবি আঁকাবেন তখন এই ব্যাপারগুলোকে আপনার নোট ডাউন করা লাগবে আপনার আঁকানোর মাধ্যমে, ক্লিয়ার। তো আই হোপ যে আপনারা প্রপোর্শনের রেশিও সম্পর্কে একটা প্রপার আইডিয়া পেয়ে গেছেন। সরি, এটা তো প্রপোর্শন প্লাস রেশিও, এটা একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন, ঠিক আছে। আর আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাচ্ছি। রাইট না আমরা এটা আঁকানোর চেষ্টা করি, বসা ফিগারটাও বেশ গুরুত্বপূর্ণ, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেকভাবে এসে থাকে, সো ইউ হ্যাভ টু ফোকাস অন ইট। সবার আগে আমরা কি করব, সবার আগে হচ্ছে আমরা এই যে কম্পোজিশনটা ক্রিয়েট করছি গতকালকে 8 মাথা হিসাবে, সরি 9টা বক্স হিসাবে, এখন আমরা এইখান থেকে একটা প্রপারলি এই যে ফিগারটা আমরা দেখছি ওই ফিগারের হচ্ছে একটা বেসিক স্টাইল বা গঠন তৈরি করার চেষ্টা করবো। হ্যাঁ, যে কোন অ্যাঙ্গেলে বসে আছে, কিভাবে বসে আছে, এরকম। ইটস ভেরি সিম্পল টেকনিক, খেয়াল করুন সবাই। আমরা এখান থেকে আগে 5.5 মাথা হিসাব করে মাপ নিই, 1 মাথা, ঠিক আছে। সো এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি এই মাথাটা কোন হিসেবে নিলেন, বা আপনার এটার স্পেসিফিক রিজন বা কারণটা কি, কিভাবে আপনি করছেন। এইটার পিছনে সম্পূর্ণ হচ্ছে আপনার যে মেইন যে কোয়েশ্চেন থাকবে তার থেকে আপনি পেন্সিল দিয়ে এরকম একটু স্পেস বেশি নিয়ে এভাবে দাগ দিতে পারেন, ঠিক আছে, এরকম দাগ দিতে পারেন। অথবা আপনি দুইটা, এটা আমি অলরেডি গতকালকে তো দেখাইছি, এইভাবে ধরে দেখেন, যদি আপনার মাথাটা এতটুকু থাকে এভাবে ধরে আপনি এই বরাবর জ্যামিতিকের মধ্যে দাগ দিতে পারেন, ক্লিয়ার। তো আমি জাস্ট মনে করেন এইভাবেই জাস্ট বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করছি। আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো, আমরা এভাবে 5.5 মাথা ধরার চেষ্টা করবো। যদি আমাদের এই ফেসের পার্টটা যদি বড় হয়ে যায় দেন আমরা আরেকটু মাথার সাইজটা ছোট করে দিব, ক্লিয়ার। খেয়াল করেন 1 2 3 4 5, আর এখানে এইটুক অর্ধেক 5.5, ক্লিয়ার। কিভাবে আপনি নিলাম, সাড়ে পাঁচ, ঠিক আছে। 1 2 3 4 5 5.5, ক্লিয়ার।
বুঝতে পারছেন? আমি জাস্ট এই রাউন্ডের মাথা ধরে এইভাবে 2 3 4 5 এভাবে 5.5 মাথা টান দিই। সো এখন আমরা কি করবো বলেন তো? এখন হচ্ছে আমরা স্টিক ড্রয়িং করার চেষ্টা করবো। দেখেন সবাই, আমরা এখান থেকে একটু নেকের শেপটা ধরার চেষ্টা করি। এই মোটা আমাদের কিন্তু ধরে নিতে হবে প্রথম দিক থেকে, আমাদের ফিগার ড্রয়িং অনেক পুরু আর মোটা। হ্যাঁ, জাস্ট আমরা এখান থেকে একটু নেকের শেপটা হালকা করে বের করে নিলাম। দেখেন, কিন্তু আমাদের শোল্ডারের যে পার্টটা আছে কিন্তু এখান থেকে হবে। সো আমরা আমাদের যে ডেল্টার শোল্ডারের যে পার্ট আছে সেটা আমরা এখান থেকে দাগ দিলাম। তো এই যে শেপটা আছে এটা দেওয়ার একটা প্রসেস আছে। কিভাবে? আপনি সেম এভাবে ধরবেন, খেয়াল করুন সবাই, এইভাবে মাথাটা ধরে দেখেন এইভাবে। এটা কিভাবে করছি? এই আঙুলটা এই টপ পজিশনে এইখানে, দেন আদার সাইডটা এই যে এখানে দাগ দেওয়া আছে। দেন আমরা সেম টু সেম স্টাইলে এই অংশটাকে এভাবে মাপ দিব। বেশি বড় না হয়, মোটামুটি এর কাছাকাছি যেন যায়। সেম ওয়ে এখানে, ঠিক আছে? এরকম একটা হালকা দাগ দিয়ে নিই। অলরাইট, সো এবার হচ্ছে আমরা স্টিক ড্রয়িং এখনো চেষ্টা করি। খেয়াল করেন, আমরা আমাদের এই যে 1 2 3 শারীরিক মাথা যে অর্ধেক পার্টটা আছে, এই অর্ধেক পার্ট পর্যন্ত হচ্ছে আমাদের বডির আপার স্ট্রাকচার, মানে ভুঁড়ি, তলপেট, এগুলোর ভিতর কভার করতে হবে। বাকি অংশটা আমাদের কিসের বলেন তো? বাকি যে লাস্টে 1 2 মোটামুটি লাস্টে 2 পার্টের ভিতর কভার করতে হবে। ক্লিয়ার? চলো আমরা দেখি। সবার আগে আমরা যে কাজটা করতে চাই, আমরা এখান থেকে একটা স্টিক ড্রয়িং নিব। দেখেন, ঠিক আছে? দেখেন, রাইট। সো যেটা বলতেছিলাম যে আমরা এখান থেকে স্টিক ড্রয়িংটা নেওয়ার চেষ্টা করবো। হালকা করে লাইন দিবেন যেন লাইনটা খুব বেশি ডার্ক না হয়, আর আপনি উপস্থাপনের সময় আপনি ইজি হয়। ঠিক আছে? এই যে এই পর্যন্ত কিন্তু আমাদের ভুঁড়ির পাটটা চলে আসবে। সো আমি এখানটা ছোট্ট বিন্দু দিতাম, টার্গেট এক্সটেন্ড হবে এরকম, জাস্ট বোঝানোর জন্য। দেন আমরা আমাদের পায়ের শেপটাকে হালকা ধরবো। খেয়াল করেন, এখান থেকে এই পার্টটা এরকম আসবে, এটা হালকা করে নিচে নিয়ে যাবে। হুম, যদি আপনার মনে হয় যে এই জায়গাটা ছোট যাচ্ছে, আপনি এটা আরেকটু নামাই দিবেন। ফাইনাল আঁকাচ্ছি না। এই যে দেখছেন, এইভাবে একটা পা দিচ্ছেন, ত্রিভুজ শেপ। সেম ওয়ে আমরা এখান থেকে যে পাটা ধরতে চাই, এই পাটাকে আমরা এইভাবে এখান থেকে বের করবো। ক্লিয়ার? এই গেল। এবার আমাদের এই যে পার্ট আছে, এই যে এই পার্টটা আর এই পার্টটা সবসময় অ্যাকুরেট রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে? খেয়াল করেন, অত বেশি ছোট বড় হওয়া যাবে না। এই অংশটা ছোট বড় হওয়া যাবে না। ঠিক আছে? তারপর আমাদের যদি মনে হয় যে আমাদের এই পার্টটা একটু শর্ট হয়ে যাচ্ছে, আমি কিন্তু হালকা করে নিচে দিয়ে নামাই দিতে পারি। নট দ্যাট মাচ ডিফিকাল্ট, কারণ আমাদের এখানে স্টিল স্পেস আছে। ক্লিয়ার? এইভাবে করে আগে স্টিক ড্রয়িং বের করার চেষ্টা করতে হবে। সেম ওয়ে আমরা এখান থেকে হাতের শেপটাকে ধরার চেষ্টা করি। এই আমরা এই জায়গাটাকে মেনটেন করছি, তাই না? দেখেন তো, আপনার কাছে মনে হচ্ছে যে ওই যে আমরা প্রথমে যে বেসিক জিনিসটা আঁকছি, মানে মানে যে ছবিটা আমরা মানে মডেল হিসেবে দেখলাম। অলরাইট, সো এখন হচ্ছে আমরা একটা বক্স হিসেবে আঁকার চেষ্টা করি। প্রতিটা ফিগারের ওভারঅল পার্টস বা আমরা যাই দেখছি না কেন,
এই গঠনিক যে বক্সের শেপটা আছে আমরা ধরার চেষ্টা করি। অলরাইট, সো খেয়াল করেন আমাদের কিন্তু আমরা যেটা বলছিলাম যে আমাদের উপর থেকে কিন্তু স্পেস খালি আছে, সেম ওয়ে এখানে আমাদের ফিগারটা কিন্তু একটু ছড়াই ছিল, যার কারণে কিন্তু আমরা এখানে স্পেসটা কিছুটা আলাদাভাবে বাদ করেছি। ওকে, তো চলেন আমরা হচ্ছে ফিগারের কিছু জিওমেট্রিক্যাল শেপস ধরার চেষ্টা করি, বা ওভারঅল আমরা একটা যে এই যে লুকিং বা জায়গাটা আছে বিভিন্ন স্পেসে এটা আসলে এক্স্যাক্টলি কেমন সেই বিষয়টাকে একটু উপস্থাপন করার চেষ্টা করি। ক্লিয়ার? আচ্ছা, তো সবার আগে আমরা ফেস থেকে শুরু করবো। আমরা কিন্তু অলরেডি আমাদের একটা অ্যাকুরেসি একটা মাপ পেয়ে গেছি, হয়তো আমাদের এই অংশটা একটু কম করা লাগবে নাহলে বেশি করা লাগবে, এই কম তো করা লাগবে না, হয় বেশি করা। ওকে, তো যেটা আমরা এখানে দেখতে চাই সেটা হইতেছে যে খেয়াল করেন ফেসের পার্টে যদি আমরা আসি, ফেসের পার্টটা ওভারঅল কেমন আছে। হ্যাঁ, আপনি যদি নোটিস করেন ভালোভাবে এটা কিন্তু হালকা এরকম বাঁকা আছে, তাই না? এই যে এরকম এরকম বাঁকা আছে, এটা কিন্তু হালকা এরকম বাঁকা দেখা যাচ্ছে। তো এই জন্য আমরা এরকম ভাবে হালকা করে মার্ক করে নিছি। তো হচ্ছে আমাদের এক মাথা, দুই, আর এটা তিন। ঠিক আছে, তো টোটাল যে ফেসের শেপটা হয় সেটা এইভাবে ভাগ করার নিয়ম। আর এখান থেকে আমরা এইটুক যে স্পেসটা আছে এই স্পেসের মাঝখানে আমরা ঠোঁটের পার্ট অ্যাড করবো, যার কারণে আমরা এভাবে দুটো ভাগ করছি। ঠিক আছে, তো সবাই ক্লিয়ার? এই এক, এখান থেকে এইটুক দুই, দেখেন মনোযোগ দিয়ে দেখেন, আর এখান থেকে এইটুক তিন। ঠিক আছে, তো এই অংশটা আমরা দুই ভাগ করার কারণটা হচ্ছে এই একটা ফোন ইয়ে করেন আপনি। তো চলেন আমরা একটু এটাকে মানে আলাদাভাবে একটু আর একটু ডিটেলসে ধরার চেষ্টা করি, বা এই বেসিক শেপটাকে আমরা একটু আনার চেষ্টা করি। যেহেতু আমরা ফেসের হালকা এই পার্টটাকে একটু বাঁকাই দিছি, সো আমাদের কিন্তু এই অংশটা আমরা দেখছি কি বাঁকানো। তো এই যে দুটো পার্ট আছে, প্রত্যেকটা মানুষের না বডির যে মাঝখান থেকে দুটো ভাগ থাকে, দুটো ভাগ দুই রকম না, একই রকম। এখান থেকে একটু দাগ দিলাম, দেখেন তো আমাদের সমানভাবে দুই সাইড হয়েছে, হয়েছে কিন্তু। তো এইভাবে আপনি বেসিক মাপটা দিলেন। ক্লিয়ার? এখন আপনি যে কাজটা করতে পারেন, আপনি যে সরাসরি যদি আপনার মনে হয় যে আপনি ফেসটাকে আরেকটু ডিপ ডাইভিং শেপ নিয়ে দেন আপনি অন্য পার্টে কাজ করবেন, দেন ইউ ক্যান ডু ইট। তো চলেন আমরা একটু এটাকে বোঝার চেষ্টা করি। আমরা ক্লোজলি নিলাম কারণ আপাতত আর আমাদের মানে লং ফরমেশনে দেখার কোনো প্রয়োজন নাই। সো কি করতে হবে আমাদের, এই যে আমাদের সাইজটা আছে, এটাকে আমরা স্টেপ বাই স্টেপ মিলিয়ে আমরা হচ্ছে লাইন দেওয়ার চেষ্টা করবো। সেম কাজই দুই সাইডে রিপিট করব। ঠিক আছে, হালকা করে লাইন্স দিবেন যেন এটা অ্যাডজাস্টেবল হতে থাকে। দেখেন প্রথমে হয়তো একটু উইয়ার্ড লাগবে, বাট আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি করতে যাচ্ছিলাম। কি করা যায় বলেন এখন, এত বিরক্ত। তো এভাবে হচ্ছে আমরা মানে জাস্ট জিওমেট্রিক শেপটাকে ধরার চেষ্টা করতেছি। হুম, এইভাবে। Then আপনি চাইলে এখান থেকে কিছু এক্সট্রা এরকম পার্ট ক্রিয়েট করতে পারেন, জাস্ট ফর ইউর অবজারভেশন। এখান থেকে আমাদের দাড়ি পার্ট চলে আসলো, থুতনি, আর আমরা এখান থেকে একটু কানেক্ট করলাম। দেখেন, দেখছেন এটা একটু ওই আয়রন ম্যানের যে ইয়েটা আছে ওটার মতো লাগছে, তাই না? পরে কিন্তু আমরা এটাকে শেপটাকে চেঞ্জ করে আমরা একটা প্রপার পোর্ট্রেট ভিউতে নিয়ে আসবো। ক্লিয়ার? সো দেন হচ্ছে আমরা এই যে আমাদের কানের যে শেপটা আছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে কিন্তু আমরা সরাসরি হচ্ছে আমাদের কানের শেপটাকে এভাবে বের করবো। দেখেন আমি মালগুলো মার্ক করে নিলাম। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের এই যে কানের যে শেপটা আছে, হ্যাঁ, এই কানের শেপটা কিন্তু আমাদের এই নাকের শেপ বরাবর এভাবে আসে। ক্লিয়ার? দেখেন, আই হোপ যে আপনারা ফেসের পার্টটা মোটামুটি বুঝে গেছেন। সো এবার যদি আমরা নেকের পার্ট নিয়ে কথা বলি, আমাদের এই যে নেকের পার্ট দেখছেন, এই বেসিক নেকের পার্ট। দেন
এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছিলাম, আমাদের যে ডেল্টার শোল্ডারের পার্ট আছে সেটা হয়েছে। তো এবার হচ্ছে আমাদের অবস্থা, মেন অবস্থা দেখেন সবাই। এবার আমরা কিভাবে হচ্ছে আমাদের ওভারঅল এই পার্টটাকে অ্যাডজাস্ট করি। হুম সবার আগে হচ্ছে এই ফিগারটা অনেক ফ্যাটি, সো আমরা যেটা করব, আমরা যেটা শিখছি যে মাঝখান থেকে দাগ দিয়েছি, তাই না? এখান থেকে মাঝখান থেকে আমরা দাগ দিলাম প্রথমে। এখন আমরা এই দাগটাকে কাজে লাগাবো। তো কি করতে হবে খেয়াল করেন, আমরা আমাদের যে শার্টের যে মাপটা আছে, হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে এই শার্টের মাপটাকে ফলো করে এখানে একটা আনুমানিক দাগ দেওয়ার চেষ্টা করবো। আপনারা যখন মেইন এক্সাম দিবেন, প্রত্যেকটা ফিগারে কিন্তু আপনাকে নোট ফিগার বা এরকম খালি ফিগার কিন্তু দিবে না, আপনাকে অবশ্যই অবশ্যই একটা কি দিবে বলেন তো, ড্র্যাপারি যুক্ত ফিগার, বা আপনি এমন টাইপের ফিগার দেখছেন যে ফিগারে হয়তো ড্র্যাপারি আছে। তো যখন ওই ফিগারটা দিবে তখন কিন্তু আপনাকে ওটা ফলো করে উপস্থাপন করে রাখতে হবে। সো আপনি যদি ফিগার পজিশনিং বুঝতে চান তাহলে কিন্তু আপনার এই বিষয়টা কাজে লাগাইতে হবে। দেখেন আমি কিন্তু এই ফিগার পজিশনিং এর জন্য কিন্তু আমাদের এটা কাজে লাগাইলাম। দেখছেন অলরেডি কিন্তু আমাদের কলার শেপ হয়ে গেছে। এখানে একটা বোতাম। আচ্ছা আমি যে দাগ যত দিচ্ছি আমি তো সব এইচবি পেন্সিল ইউজ করতেছি। ক্লিয়ার এভরিওয়ান? দেখেন একবার এইচবি পেন্সিল। ওকে, তো খেয়াল করেন এবার আমরা যে কাজটা করবো এখানে, জাস্ট সিম্পলিফাইড ওয়েতে এর একটা বক্সের টাইপ শেপ বা রাউন্ড ডাইমেনশন ক্রিয়েট করার চেষ্টা। সো এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট মাথা, তাই না? এই পর্যন্ত। দেন আমাদের এই সেকেন্ড মাথায় কিন্তু আমরা আমাদের বাকি স্পেসটাকে অ্যাড করার চেষ্টা করতেছি। খেয়াল করেন সবাই মনোযোগ দিয়ে। এই শেপটা কিন্তু এইভাবে আসছে। হুম এবার দেখেন এই পর্যন্ত অনেকটা বেঁকে গেছে, তাই না? এরকম বেঁকে গেছে। তো এপাশ থেকে কিন্তু আমাদের আসছে। আপনি যদি একটু জুম করে দেখেন যে আমাদের চেস্টের যে পার্টটা আছে, এই চেস্টের পার্টটা কিন্তু সরাসরি এখান থেকে হালকা করে বোঝা যাচ্ছে, তাই না? অলরাইট, সো নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এই ভুঁড়ি যে পার্টটা আছে এটাকে একটু হাইলাইট করার চেষ্টা করি এরকম। এরকম দেখেন এই যে ভুঁড়ি পার্ট। দেন তাহলে কি করতে হবে, যেহেতু আমরা এখানে একটা বোতাম অলরেডি ধরছি, তাই না? তো এই বরাবর এই স্পেস বরাবর যতগুলো এরিয়া আছে সব এরিয়াকে আমরা আনলক করার চেষ্টা করবো। দেখেন ঠিক আছে। 1 2 1 2 এটা হচ্ছে লাস্ট 3 নম্বর ভাজি, এরকম ঠিক আছে। এগুলো আমাদের 3 নম্বর ভাঁজ। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা ভাঁজের সাথে একটা করে লাইন নিচের দিকে এরকম ঘুরে চলে যাচ্ছে, খেয়াল করেন এরকম ঘুরে চলে যাচ্ছে। দেখছেন এবার লাইনের আমার আমার কিন্তু লাইনের সেন্স আমি সেন্স অবস্থাটা চেঞ্জ করতেছি। সো আপনাকেও লাগে এভাবে চেঞ্জ করা লাগবে। সো আমাদের এবার এখন কি করতে হবে, আমাদের এখান থেকে সরাসরি বুক পকেট বের করতে হবে। দেখেন এই বরাবর প্রত্যেকটা শেপ হচ্ছে প্রত্যেকটা জায়গার সাথে পাজলের মতো কানেক্ট হয়ে যাবে। সবাই খেয়াল করেন আমি যে টেকনিকে অ্যাপ্লাই করছি এটা কিন্তু খুব সহজে আপনি কিভাবে ড্র্যাপারিটাকে, সরি আপনার হচ্ছে শার্টের শেপটাকে বা এনি কাইন্ড অফ ড্র্যাপারিটাকে উপস্থাপন করতে পারেন, এটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, দেখেন দেখছেন অলমোস্ট কিন্তু আমাদের এটা বের হয়ে গেছে খানিকটা। দেখেন আবার কিন্তু লাইনের ভ্যারিয়েশন আছে, প্রত্যেকটা লাইনের সাথে কানেক্টিভিটি ভিডিও তৈরি দেখা যাচ্ছে, তাই না? তো আপনাকেও চেষ্টা করতে হবে যে এইভাবে জিনিসটাকে উপস্থাপন করা।
এবার আমরা কি করবো বলেন তো, আমাদের এই যে হাতের যে শেপটা আমরা নিলাম, এই হাতের শেপের সাথে আমরা একটা শার্টের যে অন্য পার্টটা আছে সেটাকে অ্যাড করবো। হ্যাঁ আমি জানি যে এখানে আমাদের আরো এক্সট্রা ডিটেলস আছে, যেমন দেখেন ছোট ছোট লাইন চলে গেছে এখানে। হ্যাঁ, আমরা ওটাকে পরে হাইলাইট করবো, বাট রাইট নাও আমাদের মেইন যে থিমটা ছিল বা আমরা মেইন যে জিনিসটা উপস্থাপন করতে চাইছিলাম, এটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। তো আপনারা হইতেছে না মানে আহাম্মকের মতো না কাজ করেন না প্লিজ। আপনারা তো জানেন যে ক্লাসের দেন আমরা কি করবো এখান থেকে, এটা হচ্ছে আমাদের সব থেকে টপ টপ পার্ট, সব থেকে উপরের পার্ট। সো এই পার্টে কিন্তু আমাদের লাইনগুলো অনেকটা হালকা হবে। আমরা চাইলেও এখানে এই অঞ্চলের মধ্যে যে এরিয়া জোনের মধ্যে যে লাইন আমরা দিচ্ছি এগুলো দিতে পারবো না। সো যেগুলো জায়গায় লাইন সাধারণত ডার্ক হয় তার ভেতরে কিন্তু ওই টপ পার্টের জায়গাগুলো অন্যরকম একটা অন্য মতে, ঠিক আছে। সেম ওয়ে দেখেন আমরা এভাবে এই লাইন্স গুলোকে হাইলাইট করছি, কারণ কি এটা হচ্ছে আমাদের বগলের পার্ট, ঠিক আছে। এই দেখেন এভাবে হচ্ছে আপনি আস্তে করে সুন্দর করে আপনার ড্রয়িংটাকে আপনি বের করে আনবেন। ক্লিয়ার? এই যে আমি দিচ্ছি, কোনো টোন দিচ্ছি, কোনো এক্সট্রা আপনারা যেটা ইউজ করেন স্কেচি পার্ট টাইপের বা অনেক বেশি পরিমাণে যে এখানে এরকম এরকম দিয়ে দেয়, আমি কি এরকম কিছু দিচ্ছি না, আমি জাস্ট সিম্পলি লাইনে টোটাল ড্রয়িংটাকে বের করার চেষ্টা করছি, ঠিক আছে। দেন হইতেছে আমরা এখান থেকে একটা বক্সের শেপ নিব, দেখেন এইভাবে, দেখছেন আমরা কিন্তু আমাদের স্টিক ড্রয়িংটাকে ফলো করতেছি, তাই না? তো এইটুক সেম লেভেলে আমাদের হাতের এই পার্টটা আসবে। সো আমরা আরেকটু হাতের পার্টটা নিচে নামাই দিব। সো আমরা এটা করতেই পারি, এই জায়গাটা কিন্তু এরকম এরকম। আমার লাইনের প্রসেসটা দেখেন আমি কিভাবে লাইনগুলো দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে আপনার ভালো আইডেন্টিফাই করতে পারবেন। এই যে এই যে আমি লাইনটা টেনে টেনে কিভাবে নিচ্ছি, সো আপনাদেরকেও এইভাবে চেষ্টা করতে হবে যে লাইনটা কিভাবে টেনে টেনে নেওয়া যায়। ওকে, এটা কিন্তু খুব জরুরি। প্রতিটা লাইনের কিন্তু একটা আলাদা ভ্যানিশিং পয়েন্ট থাকবে। সো এই জিনিসটা কিন্তু আপনার আঁকানোর কিন্তু উপস্থাপন করতে হবে, তা না হলে কিন্তু জিনিসটা ভালো মনে হবে না দেখে। আপনার যে টোটাল ড্রয়িংটা আছে এই ড্রয়িংটা কিন্তু দেখে খুব একটা অ্যাডজাস্টেবল মনে হবে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা মোটামুটি এগুলো বের করে নিছি, তাই না? এখন আমরা সরাসরি হচ্ছে এই ড্র্যাপারির পার্টের জন্য যে ছবিটা রাখছি স্পেশালি, আমরা হচ্ছে লুঙ্গির পার্টটা বা এই বিষয়টা বোঝার চেষ্টা করতে। সো এখান থেকে হচ্ছে আমাদের লুঙ্গির পার্টটা বের হবে, এই পর্যন্ত আসবে। হ্যাঁ, এখান থেকে হালকা একটু গ্যাপ থাকবে, অল্প। আরে
এসে আমি লাইনটা কিভাবে টানতেছি এভাবে টানার চেষ্টা করতে হবে। তো এটার জন্য আমি যেটা করতে চাই আমি হচ্ছে ওভারঅল যে আমার একটা লেআউট বা গঠনটা আছে সেটাকে আমি ধরে ফেলতেছি বা ওই বিষয়টাকে আমি আনার চেষ্টা করলাম। দেখেন কিন্তু সেম ওয়ে আমরা এপাশ থেকে ওইটা আঁকাবো। দেখছেন এই ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি, প্রত্যেকটা লাইন কিন্তু আমি কোনো এক্সট্রা স্কেচিং বা কিছু ইউজ করছি না। আমি জাস্ট সিম্পলি কিছু ছোট ছোট লাইন ইউজ করতেছি আগে, এবং আমি ওর ভিতর থেকে কিছু পার্মানেন্ট লাইন ইউজ করতেছি বের করে। দেন এখান থেকে আমাদের পাটা চলে আসবে। দেখেন এটা মজার ব্যাপার, বোঝার চেষ্টা করেন। এই পাটা কিন্তু সব থেকে ফ্রন্ট স্পেসে আছে। দেখেন এই পাটা সব থেকে ফ্রন্ট স্পেসে আছে। সো এই পায়ের বুদ্ধিটা আদার্স মাসেলস এর থেকে পার্সপেক্টিভ দেখানোর জন্য বড়। এই যে পাটা আছে এই পাটা কিন্তু ওইভাবে ধরতে হবে, তা না হলে কিন্তু ওই জিনিসটা ওইভাবে ভালো লাগবে না দেখতে। ক্লিয়ার? লাইনগুলো আমি কিভাবে ছাড়তেছি, এইভাবে লাইনগুলো ছাড়ার চেষ্টা করতে হবে। ক্লিয়ার? এবার চলেন আমরা এই অংশে পাটাকে আঁকার চেষ্টা করি। আমরা কিন্তু সবকিছুই মেনটেনেন্স করছি কি হিসাবে বলুন তো, আমাদের লাস্ট যে আমরা সাইজটাকে উপস্থাপন করেছি সেই সাইজ অনুযায়ী, বা এক কথায় বলতে গেলে যদি আমরা হিসাব করি যে আমাদের যে কি বলে স্টিক ড্রয়িং যেরকম ছিল সেই স্টিক ড্রয়িং অনুযায়ী কিন্তু আমরা এটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করেছি। এটা হচ্ছে কিসের মাসেল বলেন তো? এই সাইড পায়ের যে সাইডের যে মাসেলসটা হয় ওইটা। তো লাইক এই ফিগারে যে সুবিধাটা হইতেছে যে এই ফিগারে কোনো এক্সট্রা মাসেলস বা ভলিউম নাই, ঠিক আছে, দেওয়ার মতো। যার কারণে কিন্তু আমরা ওইভাবে দিতে পারবো। দেখছেন আমার লাইনগুলো কিভাবে কানেক্ট হচ্ছে একটার সাথে আরেকটা, খেয়াল করেন ওইগুলো জায়গা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। দ্য মোস্ট কমন সিনারিও and you are the making mistakes a lot in the specific area that you need to focus on. ওকে, মেসেজটা এই পাশ থেকে আসবে, এটা আরো বাড়বে আর কি হিসাবে।
আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, আমি এই যে পেন্সিল দিয়ে ছবি আঁকাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এইচবি পেন্সিল, ঠিক আছে? সো আপনাকে ওই ব্যাপারটাও সিনসিয়ার হতে হবে। উইচ ইজ ইউর এইচবি পেন্সিল। আমি তো এখানে এক্সপ্লেন করছি আমার জায়গাটা। আমরা ডিটেলস আরো পরে ধরবো, বাট রাইট নাও আমাদের এই জিনিসটা করা খুব জরুরি। নেক্সট হচ্ছে আমরা দেখেন পায়ের এই শেপটা আছে, এই শেপটাকে ধরার চেষ্টা করি। আপনারা চাইলে ওভারঅল শেপটাকে বোঝানোর জন্য এভাবে কিছু লাইন এক্সট্রা এরিয়া অ্যাড করতে পারেন। এবার দেখেন সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, আপনারা যেখানে অনেক বেশি পরিমাণে টায়ার্ড হয়ে যান, ঠিক আছে, এই বিষয়টা এখন আমাদের বুঝতে হবে। খেয়াল করেন, এটা আমরা একটা লাইন দিলাম, লাইন দিয়ে আমাদের মেইন যে দাগটা আছে বা মেইন যে লাইনটা আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করলাম, ঠিক আছে? এখন আমরা কিন্তু কোনো জায়গায় কোনো স্পেসিফিক এরিয়াকে কানেক্ট করিনি। দেখেন আমরা জাস্ট কিছু লাইন দিছি একটা জায়গায়। এখন আমি যে ছোট্ট একটা কানেক্টর ইউজ করলাম, এবার এই অংশটা আমাদের এই অংশটার সাথে একটা অ্যালাইন করতে হবে। দেখেন দেখছেন, জাস্ট আঙুলের জন্য। সো এর নিচের একটা পার্ট কিন্তু স্টিল নাও আছে, দেখেন এই এরিয়ায়। এখানে কিন্তু নিচে একটা এক্সট্রা পার্ট আছে। হুম, এই যে এভাবে হচ্ছে আপনি আগে শেপটাকে ধরবেন, ঠিক আছে? একটা জিনিস খেয়াল রাখেন, আমাদের আঙুল কিন্তু এই পর্যন্ত কিন্তু না। আপনি শেপটাকে ধরলেন তো, এবার আমরা যে কাজটা করব সরাসরি আমরা এখানে রডের শেপটা আগাই। এই যে আমরা বারবার করে বলি না যে ডাইনামিক লাইনটা কি, এবার বুঝতে পারছেন যে লাইনটা যখন আপনি ছাড়তেছেন তখন আপনার লাইনটার ভিতরে একটা আলাদা গতি থাকবে। এই যে ভাই দেখছেন, দিলাম তো। আমরা বলবো পায়ের শেপটা বেসিক্যালি ধরলাম, ঠিক আছে, কিন্তু আমি ডিটেলসটা পরে ধরবো।
আচ্ছা, চলেন আমরা অন্য সাইডটা ধরে ফেলি। এবার আমরা আমাদের অপোজিটে যে পাটা আছে সেটাকে আঁকার চেষ্টা করি। ঠিক আছে, যেগুলো জায়গায় ডার্ক একটু সেগুলো আপনি বেশি ডার্ক লাইন দিলেন, কিন্তু আপনার লাইনের ভিতরে যেন ভ্যারিয়েশনটা থাকে। এই পাটা এই পর্যন্ত আসবে, এখানে স্ক্রিন করবে দেখেন, এখান থেকে দেখেন আমি এবারে কিভাবে 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 পাটা ধরতেছি। ঠিক আছে, বলুন তো এই পাটা কিন্তু রডের কারণে ঢেকে গেছে অনেকটা। আচ্ছা, আমাদের এখানে ডিস্টেন্সটা একটু বাড়বে। ক্লাস যারা দেখতেছেন ক্লাস রেকর্ড পাবেন, টেনশন নেওয়ার দরকার নেই। যারা ক্লাস করতে যাচ্ছেন না, কারো ডিস্টার্ব না করে আস্তে চাপে যান, চলে যান, ক্লাস করার দরকার নেই। তো দেখেন এখানে আমাদের পায়ের শেপটা আসলো। এবার হচ্ছে আমরা লাইন গুলো অ্যাড করবো। ঠিক আছে, তো আমরা কি দেখতেছি যে আমাদের এখান থেকে পাটা এরকম চলে আসছে, তাই না? এই দেখেন এই হচ্ছে আমাদের পায়ের শেপ, দেখছেন আমি তো অলমোস্ট এটা ধরে রেখেছি। এই যে দেখেন সবার গ্রুপে হচ্ছে পায়ের শেপ বা ওভারঅল যে ড্রয়িংটা আছে সবকিছু কিন্তু, সরি, ওভারঅল যে মানে ইনফরমেশনটা আছে সেটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, সো আপনারা সবাই এটা একটু খেয়াল করেন, দেখেন, আর আপনারা ক্ল্যারিটি পেয়ে যাবেন আর বেশ ভালো ধারণা পাবেন। আমাদের এখান থেকে আরো কমবে। ঠিক আছে, সো আমরা ওটা একটু পরে কমাবো, বাট রাইট না দেখার চেষ্টা করেন যে আমরা টোটাল ফিগারে যে অ্যালাইনমেন্টটা আনছি সেটা কিন্তু ঠিকঠাক আসছে কিনা। এবার হচ্ছে আমরা এই শার্টের এই অংশে কাজ করব। সবাই এটার ফটোকপি প্রিন্ট করে নেবেন, যখন ছবিটা আঁকাবেন তখন অবশ্যই অবশ্যই
ছবিটাকে প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে? প্রিন্ট আউট করে দেন আপনি আঁকানোর চেষ্টা করবেন। তা না হলে যে ঝামেলাটা হবে যে আপনার কিন্তু এই যে বারবার ছবি জুম করে করে যে আপনি আঁকাচ্ছেন, ঠিক আছে, এটা কিন্তু একটা বদ অভ্যাস লেগে থাকবে, ঠিক আছে? তো এই বদ অভ্যাস কিন্তু ইউজ করা যাবে না, লাগানো যাবে না। দেখছেন আমার লাইনটা কিভাবে আমি বের করলাম? আমি এরকম আমি এরকম প্রেসার দিয়ে এরকম দিয়ে ছেড়ে দিছি, দেখেন লাইনটা এরকম। তো আপনার কিন্তু এভাবে বের হওয়া দরকার লাইনস গুলো, তাহলে হচ্ছে আপনার জিনিসটা অ্যাডজাস্টেবল ওয়েতে থাকবে। এবার একটু ভেতরের পার্টে আসি। এখান থেকে হচ্ছে আমরা আরো কিছু লাইনস দিলাম। চেস্টের পার্ট, শার্টের ভলিউম। ছবিতে আঁকানোর সুবিধাটা হচ্ছে আপনি ইচ্ছা মতো লাইনস অ্যাড করতে পারেন। দেখছেন আমার কিন্তু প্রতিটা ফিগারে কিন্তু কমপ্লিট ডাইমেনশনাল চলে আসছে, হ্যাঁ? এবার দেখেন যে এখান থেকে একটা হাতের অংশ কিন্তু বের হয়ে গেছে, দেখছেন খেয়াল করে সবাই? এখান থেকে কিন্তু একটা হাতের অংশ দেখা যাচ্ছে, তাই না? জাস্ট আপনি ছোট্ট করে এখান থেকে হাতের অংশটাকে বানিয়ে নিবেন, দেখেন। ঠিক আছে, এবার দেখেন আমাদের কিন্তু একটা কমপ্লিট বেসিক যে লেআউট আছে সেটা কিন্তু আমরা করে ফেলছি। তো আপনি যদি এতে বেশ 20 মিনিট সময় দেন। ওকে, সবাই খেয়াল করেন, এখন হচ্ছে আমরা একটু ফেসের পার্টটা আঁকার চেষ্টা করি। হুম, দেখেন, তো ফেসের কিন্তু আমরা একটা বেসিক গঠন আর কি ধরে ফেলেছিলাম লাস্ট ক্লাসে, তাই না? তো এখন এখানে আমাদের যে কাজটা করতে হবে যে আমরা যেই ডিটেলস বা যেই প্রসেসটা ধরেছি সেটা অনুযায়ী আমরা হালকা করে একটু ডিটেলস ধরার চেষ্টা করব। হ্যাঁ, আমরা চেষ্টা করব যে আমরা যে লাইনটা দিচ্ছি সেই লাইনের উপর বেস করে কিন্তু আমাদের ওভারঅল ড্রয়িংটা যেন যায়। হুম, তো আপনি যেভাবে দেখতেছেন সেভাবে যেন আপনি আঁকানোর চেষ্টা করেন। কেউ মোবাইলের ক্যামেরায় আঁকাবেন না বা মোবাইলের ক্যামেরা দিয়ে দেখে দেখে আঁকানো হবে না, আপনার সবাই এটাকে আগে ফটো পেপারে প্রিন্ট করে নেবেন। তা না হলে কিন্তু আপনাদের আঁকানো অ্যাডজাস্টেবল হবে না, ঠিক আছে? কিপ ইট মাইন্ড। দেখেন আমি লাইনগুলো কিভাবে থ্রো করতেছি। ঠিক আছে, এবার দেখেন আমাদের কিন্তু চুলের একটা বেসিক শেপ অলমোস্ট হয়ে গেছে, তাই না? এখন আমরা কি করবো বলেন তো? কপালের এই শেপটাকে দেখতেছি কি এভাবে আছে, হালকা করে একটা দাগ দিলাম। কপালটা কিন্তু আমাদের একটু চড়ো আর বড় আছে, সো আমরা এটাকে ওইভাবে ধরার চেষ্টা করবো। দেখেন সবার আগে হচ্ছে আমরা নাকের শেপটাকে একটু হালকা করে ধরে নিছি। এবার কি করবো দেখেন তো, এই যে ভলিউমটা আছে, দেখেন এই যে ভলিউমটা আছে, এই ভলিউমটাকে উপস্থাপন করার চেষ্টা করি। ভলিউম বলতে কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? এই যে পার্টটা আছে এই পার্টটা থেকে যখন আমি আরেকটা পার্ট এখানে অ্যাড করতেছি তখন আমাদের পেন্সিল লাইন কিভাবে কানেক্ট হচ্ছে এটাই হচ্ছে মূলত ভলিউমের বিষয়।
দেখেন নাকের শেপটা আমি কিভাবে ধরলাম। ব্যাপারটা এরকম না যে জাস্ট স্কালপচারাল ফিগার ড্রয়িং আসবে, স্কালপচারাল ফিগার ড্রয়িং না আসতেও পারে আবার নাও আসতে পারে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ, যে যে কোনো জিনিস আসলে আপনি যেন প্রস্তুতি থাকেন, নিতে পারেন। বুঝতে পারছি? জয়েন করছে I guess। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে আমাদের এই চোখের পার্টটা একটু আগার চেষ্টা করি। এখানে আমি অলরেডি ধরতেছি। দেখছেন আমার লাইনটা একটা জায়গায় ডার্ক হচ্ছে আর একটা জায়গায় লাইট হচ্ছে, সো এইভাবে আনার চেষ্টা করতে হবে। মানুষ যখন অনেক বেশি বিরক্ত হয় তখন এইভাবে বের করার চেষ্টা করে, আরে কি হলো এখানে। এবার হচ্ছে আমরা এখান থেকে চোখের পাটটা ধরে ফেলবো, দেখেন। সাউন্ড এত কম, কনফিগারেশন চেক আউট করেন। এগুলো একটা চোখ, ঠিক আছে? চোখের মনি। দেন আমরা এই বরাবর বাম পাশের চোখটা ধরবো। whatever you trying to do, লাইন ড্রয়িং কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এন্ড আপনার লাইন ড্রয়িং এর ফলে কিন্তু মূলত ফিগারের যে ওভারঅল গঠন বা বিষয়টা আছে সেটা কিন্তু প্রকাশ পাবে। দেখেন, দেখছেন আমি কিন্তু খুব সহজে চোখের পাট ধরে বের করলাম। দেন আপনি এখান থেকে আপনার মতো করে কিছু এক্সট্রা লাইন দিয়ে জিনিসটাকে একটু প্রমিনেন্ট করলেন। আপনি তারপর হচ্ছে এখান থেকে দেখেন, এভাবে আমি বের করলাম। হুম, চেনা আছে লোকটাকে আস্তে আস্তে? চেনা আছে? এবার হচ্ছে আমরা এখান থেকে ঠোঁটের শেপের ওভারঅল পার্টটা ধরার চেষ্টা করবো, দেখেন। যাদের পোর্ট্রেটের সমস্যা হচ্ছে তারা কিন্তু এটা একটু ভালো করে দেখেন এখন। দেখছেন লাইনে যেটা আমরা আগানো বলি, আমরা কিন্তু কোনো এক্সট্রা ডিজাইন বা এক্সট্রা এলিমেন্টস কিছু অ্যাড করিনি, জাস্ট ট্রাই টু ফোকাস অন আওয়ার লাইনস। আমাদের লাইনসটাই কিন্তু আমাদের ওভারঅল ভাইব কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, তাই না? ফিগারে দেখছেন খেয়াল করে, খুব বেশি কি লাইন ইউজ করলে লাগলো না, জাস্ট সিম্পলিফাইড ওয়েতে আমি কিছু এক্সট্রা লাইন যা ক্রিয়েট করতেছি সেটার উপর বেস করে কিন্তু আমাদের এই ফিগারের ওভারঅল শেপ বা আমরা যাই বলি না কেন সেটা কিন্তু কাভার আপ হচ্ছে। এখানে আমার দাড়ির টোন বা আমি যেটা যেভাবে দেখতেছি সেটা যেভাবে দিচ্ছি আর কি। এখন আমাদের এই পার্টটা আস্তে আস্তে করে কানেক্ট করে দিতে হবে।
দেখছেন আমি কিভাবে দিচ্ছি? এইভাবে হচ্ছে লাইনটাকে এমন ভাবে দিতে হবে যেন সাদা কালো ওভারঅল সবকিছু মনে হয় দাঁড়িয়ে। আমি কিন্তু খুব বেশি সময় ব্যয় করছি না, ম্যাক্স আপনি এখানে 8 থেকে 7 মিনিট সময় ব্যয় করবেন ফেসের পার্টটা ধরার জন্য। যদি আপনাদের আগ্রহ থাকে ফেসের প্রতি অনেক বেশি, দেন এই ফেসের পার্টে আগানোর জন্য কিন্তু ম্যাক্স এরকম সময় ব্যয় করবেন। তো এভাবে হচ্ছে আপনি চাইলে দিতে পারেন, ইটস ওকে। এটা কিন্তু কোনো স্কেচ বা টোন না, ইউ আর জাস্ট ট্রাইং টু অ্যাড সাম লাইনস এন্ড ওভারঅল ড্রয়িং। দেখেন, দেখছেন আমি কিভাবে দিলাম? এই যে দেখেন হয়ে গেল কিন্তু আমাদের কিন্তু রিয়াল লেয়ার বাই লেয়ার কিন্তু দাঁড়িয়ে হয়ে গেল, ইভেন আমাদের পোর্ট্রেটটাও মিলে গেছে, তাই না? সবাই খেয়াল করেন, আমরা জাস্ট কিছু কমন এন্ড বেসিক ফিচার্স কে এখানে মেলানোর চেষ্টা করছি। দেন আপনি সেম পরিসরে এটাকে ওইভাবে দিবেন। দেখছেন এই হয়ে গেল। কোনো বামে ডানে তাকানো লাগছে? নো, জাস্ট ট্রাই টু ফোকাস অন ইউর লাইন্স। তো আমরা এইটুকু জায়গায় হালকা ডিটেলস রাখবো, উই আর নট ইউজিং সো মেনি লাইন্স অর এক্সট্রা আদার থিং। রাইট নাও আমরা এখানে কান অ্যাড করি। সবাই দেখেন কানের শেপটা, পরপর 2টা লাইন দিলাম। দেখছেন এটা হচ্ছে এক্সট্রা লাইন যেটা এখানে অ্যাড হয়ে এখান থেকে নেমে গেল। এই শেষ কানের শেপ। ডোন্ট ট্রাই টু ভিজিবল এনি অর্গান সো মাচ রিয়েলিস্টিক, ঠিক আছে? যদি আপনারা বেশি ভিজিবল করতে চান তাহলে আপনার ওখানে মিস্টেক বা ভুল বেশি হবে, আর বেশি ভুল হলে কিন্তু আপনার স্কোর কমবে আস্তে আস্তে। সো এটাকে একটু মাথায় রাখতে হবে। ডোন্ট ট্রাই টু ডু ইট, জাস্ট ট্রাই টু ফোকাস অন ইউর লাইন্স। আপনি যদি বেসিক লাইনটাকে উপস্থাপন করতে পারেন ইন ইয়ার এক্সাম, তাহলে ওই আঁকাটাই হচ্ছে আপনার নেক্সট লেভেলে নিয়ে যাবে, বুঝছেন সবাই? এইবার এই মাথাটা খেয়াল রাখবেন, এই যে লাইন। দেখেন আমি যে লাইনটা এখানে দিলাম কতগুলো ভ্যারিয়েশন আছে, খেয়াল করেন, দেখছেন কতগুলো ধরনের লাইন আছে। দেখেন এখানে মাঝখানে ডার্ক আছে, এখানে আবার লাইট হয়ে গেছে, দেখছেন? তো এইভাবে মূলত মানে প্র্যাকটিস করার প্রসেস আসলে। আপনি এই ব্যাপারে যত বেশি স্ট্রং হবেন তত বেশি কিন্তু আপনি পরবর্তীতে ভালো করবেন। এই শেষ, ঠিক আছে? খুব কমপ্লিকেটেড কিছু করার দরকার নেই, আমরা লাস্ট ফিনিশিংটা পরে দেবো। রাইট নাও আমরা এখন আমাদের ওভারঅল যে ড্রয়িং এর লেআউটটা আমরা একদম শর্ট পিরিয়ড অফ টাইমে উপস্থাপন করতে চাই সেটাকে আমরা ধরে ফেলার চেষ্টা করতেছি। সো লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। দেখছেন পোর্ট্রেট মনে হচ্ছে না একদম ব্লেন্ড হয়ে মিলে গেছে? আচ্ছা এখানে একটা এক্সট্রা লাইন আছে, জাস্ট সিম্পলি আপনি এখানে এক্সট্রা লাইন দিলে এটা একটু এনহ্যান্স হবে। এই জাস্ট সিম্পলি ওকে। ডোন্ট রাশ সো মাচ, জাস্ট ট্রাই টু ফোকাস অন ইউর প্র্যাকটিস। ক্লিয়ার? এবং হচ্ছে আমরা যেটা করবো, আমরা এখান থেকে হালকা একটু মুছে নেবো যেন আমাদের গলার শেপটা হালকা বোঝা যায়, কারণ কি আমরা এটা অনেক বেশি দিয়ে ফেলছি, হ্যাঁ? দেখছেন হোয়াইট ইরেজার দিয়ে কিভাবে সুন্দরভাবে উঠে যাচ্ছে লাইনস গুলা। এই হয়ে গেল। আচ্ছা এখন আমরা আস্তে আস্তে করে এখানে গলার শেপটাকে ধরবো সবার আগে। দেখেন জাস্ট ট্রাই টু অ্যাড সাম লাইন।
রব যায়নি, যাই হোক। বুঝছেন, এই হচ্ছে ব্যাপার। তো দেখেন, মোটামুটি কিন্তু আমাদের একটা ওভারঅল শেপ চলে আসছে, তাই না? আমরা এতক্ষণ যা ধরার চেষ্টা করলাম, এখন আমাদের সুন্দরভাবে হচ্ছে আদার্স যে বডি পার্টস গুলো আছে সেগুলোকে উপস্থাপন করলে কিন্তু আমাদের আঁকাটা শেষ হয়ে যায়। ঠিক আছে, তো সবাই খেয়াল করেন। সবার আগে হচ্ছে আমরা একটু পায়ের ড্রয়িংটাকে আঁকার চেষ্টা করি। এখানে অনেক ডার্ক আছে, এরকম একটা লাইন দেখতে পাচ্ছি। দেখেন, তো সবার আগে হচ্ছে আমরা পায়ের শেপটা ধরবো, কিন্তু এইখানে পায়ের শেপে যে ঘটনাটা ঘটতেছে দেখেন, এখানে কিন্তু পায়ের শেপে অনেক বেশি পরিমাণে কিন্তু একটা ভলিউম আছে এখানে। জাস্ট আমরা হচ্ছে আমাদের লাইনটাকে ধরে এখানে থেকে এরকম টেনে নিব, এরকম। ঠিক আছে, সেটা আমরা এইভাবে হচ্ছে ডাইমেনশনটাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, দেখছেন, এখন কিন্তু আমাদের একটা প্রপার সিলিন্ডার টাইপের শেপ তৈরি হয়ে গেছে, তাই না? দেখছেন আগে থেকে কত চেঞ্জেস আসছে। কিন্তু এক জায়গায় কালো কালো করবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এক জায়গায় কিন্তু কালো কালো করা যাবে না। এটা কিন্তু এরকম ভাবে একটা ভাব আমরা দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে এই লাইনটা এরকম আসছে। এটা একটু হালকা বর্ধিত করলাম, ঠিক আছে। এবার হচ্ছে মেইন মাসেল, পায়ের শেপটা, যেটা হচ্ছে সব থেকে কমপ্লিকেটেড মনে হচ্ছিল গতকালকে। আমরা এখন টোটাল শেপটাকে ধরার চেষ্টা করি। হ্যাঁ, খেয়াল করেন সবাই, এটা কিন্তু এটা নিচের পার্টটা বোঝা যাচ্ছে হালকা। তো যার কারণে হচ্ছে আমাদের ওই জিনিসটাকে ওইভাবে উপস্থাপন করতে হবে। এরকম দেওয়ার দিলেন, বাট আপনার এখান থেকে কিন্তু একটু নিচের পার্টটা অ্যাড করতে হবে। আমরা আবার পেন্সিল চেঞ্জ করবো। দেখেন, সবার আগে হচ্ছে এইভাবে একটা শেপ আসছে, দেন এই শেপটা এইভাবে অ্যাড হয়ে এখান থেকে এটা অ্যাড হয়ে গেছে। হুম,
আপনি নিজের লাইনটা ডার্ক রাখেন, ইটস ওকে, বাট ট্রাই করেন যে ওই পায়ের যে শেপটা এখানে ধরার চেষ্টা করবেন সেজন্য কিছুটা হলো আসে। হুম। আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে পায়ের শেপটা কিন্তু এরকম ঘুরে গেছে, জাস্ট এরকম ঘুরে গেছে, তাই না? এবার দেখেন, দেখছে এরকম আসবে। ওকে, আর এই পাটা হচ্ছে র্যান্ডমলি নর্মাল পা, খুব কমপ্লিকেটেড কিছু না, জাস্ট আপনি জাস্ট সিম্পলি এখানে কিছু লাইন অ্যাড করে দিলেই হয়ে গেল। এবার আচ্ছা, আমি এখন হাতে যে পেন্সিলটা আছে এটা হচ্ছে ডার্ক গ্রেডের পেন্সিল। আমরা সিম্পলি সুন্দর করে একদম জেনেরিক যে পায়ের শেপটা আছে আমরা সেরকম ভাবে এটাকে বের করি। ক্লিয়ার? খুব কমপ্লিকেটেড করার কিছু দরকার নাই। এখানে হয়তো আপনার কাছে দেখে মনে হচ্ছে আরে বাবা কত মোটা পা, আর এখানে কত পাতলা পা, এরকম কিছু না, জাস্ট পার্সপেক্টিভ। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা আঙুল। আমরা ইচ্ছা করে কি করবো বলেন তো, এই জায়গাটাকে একটু ডার্ক করে দিব, যেন হচ্ছে আমাদের কাজটা একটু কম করা লাগে। পরীক্ষার হলে যদি আপনাকে লাঠি দিয়ে কোনো ফিগার দেয়, আপনি লাঠি সহ ফিগারটা আঁকবেন, ইটস ওকে। হ্যাঁ, সেম ওয়ে হচ্ছে আমরা এটা যেরকম করতেছি, এটা হচ্ছে এই জিনিসটা একটা পার্ট, সো দ্যাটস ওয়াই আমরা ওইটাকে আঁকতেছি এরকম। অলরাইট, সো এবার একটু খেয়াল করেন তো, দেখেন তো টোটাল ফিগারটা দেখছেন, কিন্তু অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এই হাতের দিকে একটু কাজ করি। হাতের এখানে সামান্য একটু মাসেলস দেখা যাচ্ছে। ঠিক আছে, এই দেখেন, আমরা হালকা একটু রাউন্ড নিয়ে নেবেন, দেন আমরা আস্তে আস্তে করে এভাবে আস্তে আস্তে করে অ্যাডজাস্ট করে ট্রাই করবেন। দেখেন, ঠিক আছে, এই হইলো একটা পার্ট। এবার হাতের যে শেপটা আমরা ধরছিলাম, সিম্পলি এভাবে বের করে দিলেন। ঠিক আছে, এবার আমাদের এখানে একটা হাত আছে, দেখেন। ক্লিয়ার? জাস্ট সিম্পলি হাতটাকে বের করে দেবেন, খুব কমপ্লিকেটেড করার দরকার নেই। এবার দেখেন টোটাল ফিগার, দেখছেন? তো আমাদের হচ্ছে এটা মেইন ফোকাস পয়েন্ট, আমরা এখানে মেইন ফোকাস পয়েন্ট রাখছি, আর আমাদের যতটুকু যা আছে এখানে আমরা এটা সেভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। বাট দেখেন, লাইনের কারণে কিন্তু ডাইমেনশনটা অনেক গুছিয়ে উপস্থাপন হয়েছে। এখন যদি আপনার হাতে এক্সট্রা টাইম থাকে তাহলে আপনি বডির ফার্স্ট পার্টটা আঁকানোর চেষ্টা করতে পারেন। এই যে এখানে কিছু এক্সট্রা লাইনস অ্যাড করা, আমি লাইনটা ধরে ধরে কিভাবে চাপ দিচ্ছি, এভাবে চাপ দেওয়ার চেষ্টা করতে হবে।
এই যে দেখেন, দেখছেন টোটাল ফেসটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। জাস্ট সিম্পলি কিছু লাইনের কারণে কিন্তু আপনার টোটাল ফিগারটা ওভারঅল কভার আপ হবে। ওকে, সো এখন দেখেন আপনার কি মনে হচ্ছে না মিলতেছে টোটাল ফিগার ইয়ের সাথে? এখানে হচ্ছে আরো একটা এক্সট্রা ইয়ে আছে, কি বলে রড টাইপের কিছু শেপ আর কি। আমি এক্স্যাক্টলি বুঝতেছি না এটা কিভাবে কানেক্ট হয়েছে, বাট এরকম একটা শেপ আছে যার কারণে কিন্তু হাতের কিছু শেপটা এভাবে আসছে। বুঝলেন? এই তো খুব কমপ্লিকেটেড করা যাবে না, আপনি যেটা দেখতেছেন সেটাকে জাস্ট বেসিক্যালি আঁকানোর চেষ্টা করতে হবে, তারপর ডিটেলস যদি পারেন আপনি দিবেন। তো ওভারঅল প্রপোর্শন এন্ড কম্পোজিশন দেখেন পুরো পেজ জুড়ে কিন্তু আসছে, আর পুরো পেজের লাইনগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যালাইন করছে। আমরা ঠিক যেভাবে রেশিও বা শেপটা ধরার চেষ্টা করেছিলাম এটা কিন্তু ঠিক ওইভাবেই উপস্থাপন হয়েছে। হ্যাঁ, এট দ্য সেম টাইম আমাদের ফিগারের বোথ সাইডে শোল্ডারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে একটা চেঞ্জেস আনার চেষ্টা করেছি সেটাও কিন্তু আমরা আনতে পেরেছি। এরপর যদি আপনার মনে হয় যে কোথাও কোথাও ভুল আছে তাহলে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, শেষ। নট দ্যাট মাচ ডিফিকাল্ট, কিন্তু ট্রাই করবেন যেন লাইনের কন্ট্রাস্টটা ঠিক থাকে। অনেকে আমাকে আজ করে যে লাস্টে কি লাইন মুছে দিবেন। হ্যাঁ, লাস্টে এগুলো লাইন হালকা করে মুছে দিবেন, ঠিক আছে? এই যে এই লাইনগুলো এক্সট্রা মুছে দিবেন। আমি আপাতত রাখতেছি কারণ এটা হচ্ছে জাস্ট আপনাদের দেখানোর সুবিধা রাখতে, কিন্তু আপনার লাস্টে এই লাইনগুলো একটু অ্যাডজাস্ট করে দিবেন, মুছে দিবেন। দেখছেন? এবার বুঝতে পারলেন যে কিভাবে এক্স্যাক্টলি লাইনের থ্রুতে একটা ছবি আঁকতে হয় কমপ্লিটলি? হ্যাঁ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান? তো এই ছবিটা কিন্তু বেশ ভালো একটা অবস্থা মিলছে, প্লাস এই ছবি কিন্তু প্রপোর্শন, লাইন্স, আমরা যে গঠনগুলো আছে সব যদি একটু ক্লোজলি দেখি আমরা তো অনেক ভ্যারিয়েশন পাচ্ছি, তাই না? দেখছেন ফিগার শেপ, গঠন, খুবই কনস্ট্রাকটিভ একটা ড্রয়িং ছিল। একটা দিনমজুর আসলে যখন অনেক বেশি পরিমাণে তার লাইফের একটা অবস্থানে মানে একটু বয়স চলে আসে তখন তার ওভারঅল গঠনটা আসলে কেমন দেখায় সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এইভাবে চেষ্টা করতে হবে যে লাইন্স গুলো দেওয়া, ওভারঅল অ্যাক্টিভিটিস রাখা, ফিগারটাকে মডিফাই করা। মূলত আপনার কাছে এই জিনিসটাই চাই এক্সাম হলে। এখন আপনারা আগাইতে আগাইতে এমন ভাবে চলে যান, এমন জায়গায় চলে যান যে আপনাদের আর ওই হুশটা থাকে না যে আসলে এক্স্যাক্টলি এখন কি করবো, মানে আগাইতে আগাইতে মাথা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো প্রত্যেকটা ডিটেলস দেখতে হবে রেকর্ডেড ফাইলে এন্ড ভালোভাবে চেষ্টা করতে হবে। ইভেন দেখেন আমার যে পকেটটা আছে এই পকেটটাও কিন্তু ওই সিকোয়েন্স আছে যে মনে হচ্ছে যে বাঁকায় আছে, পকেটটা বাঁকায় আছে, তাই না? প্লাস আমরা যদি চাইতাম আমরা এখানে আরো বেশি ডিটেলস ধরতে পারতাম, বা আমরা একটু এখানে এই তলের লাইনগুলোকে একটু প্রমিনেন্ট আরো করতে পারতাম, বাট আমরা যখন এক্সাম হলে এত দূর আঁকাবো আমাদের কিন্তু এক্সট্রা টাইম থাকবে না, সো ইউ হ্যাভ টু কেয়ারফুল অ্যাবাউট ইট, ঠিক আছে? এই দেখেন যেমন আমি এখানে দেখাইলাম। অলরাইট, সো আই হোপ যে সবাই ভালোভাবে বুঝতে পারছেন টোটাল প্রসেস বা খেলাটা আসলে কিভাবে খেলতে হবে। এন্ড কেউ হচ্ছে ছবি আঁকার পরে কোথাও সিগনেচার করবেন না, ঠিক আছে? জাস্ট ট্রাই করবেন টোটাল ড্রয়িংটাকে কাভার আপ করা, বাট ডোন্ট ডু ইট। ক্লিয়ার এভরিওয়ান? তো এখানে হচ্ছে আমাদের একটা হালকা একটা কি বলে ইয়ের শেপটাও আসছিল আমরা দেখছি। সো দেখেন আমি যে লাইনের কথা বলছি, দেখেন আমার এই লাইনটা কিভাবে আমি একটা সিঙ্গেল লাইন দিয়ে পকেটের শেপটাকে ভ্যানিশ করছি, বাট এখানে যে লাইনটা আছে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু এটার সাথে মিলছে। তো এইভাবে চেষ্টা করতে হবে। আপনারা একটু ক্লোজলি দেখেন, আর এটা রেকর্ডেড ফাইল পেয়ে যাবেন, আজকে রাতেই আমি প্রসেস করে দিয়ে দিব। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কমপ্লিট বসা ফিগারের প্র্যাকটিস। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই।